हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ। সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে। আজ 10ই জুন 2024 ইংরেজি। তো আজকে একটি বিশেষ তিথি, আমাদের সকলের পরম প্রিয়, পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয় শ্রী শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের চতুর্পঞ্চাশত আবির্ভাব দিবস, অর্থাৎ 54তম জন্মতিথি। তো আজকে সকাল থেকে আমরা মহারাজের জন্মতিথি উদযাপন করছি। সমস্ত ভক্তরা মায়াপুরে মিলে অফলাইনে হলো, অনলাইনেও এবার আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম। তো আজকে মহারাজ উনার যাত্রাপথ, উনার জীবনযাত্রা, ওনার জীবনের ইতিবৃত্ত, জীবনের স্মৃতির পাতা থেকে বিভিন্ন কথা আমাদেরকে শোনাবেন। ওনার আবির্ভাব থেকে শুরু করে এ পর্যন্ত ইসকনে উনি দীর্ঘ 32 বছর ধরে আছেন। তো 32 বছর ধরে থাকার পর ওনার কি অভিজ্ঞতা হলো, ওনার কি উপলব্ধি হলো, জীবনের উপলব্ধি বলতে পারি আমরা, জীবনের রিয়েলাইজেশন কি কি বিষয় আমাদের সাথে শেয়ার করবেন যেন আমরা আমাদের জীবনে শিখতে পারি। তো আমরা দেখতে পাই যে জীবন তো অনেকেই পায়, অনেকেই জন্ম নেয়, এটা গাছেরও জন্ম হয়। ভাগবতে বলা হচ্ছে যেমন কামারের হাপড় আছে, হাপড়ও শ্বাস নেই। তো আমরাও এখানে জন্ম নেই, শ্বাস নেই, কিন্তু সেরকম জীবন যা সমাজ এবং দেশ তার জন্য উৎসর্গকৃত। দেখতে পাই আমরা দেশের জন্য অনেকে উৎসর্গ করছে প্রাণ, আর্মি, সেনাবাহিনী, বীর যোদ্ধা যারা রয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে সম্মান করি। অবশ্যই দেশের জন্য প্রাণ দিয়েছেন তার যারা। তো এরকম একটি জীবন যিনি ভগবানের সেবার জন্য, এবং পুরো নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য, শুধু শুধু একটা বিশ্ব নয়, সকল ব্রহ্মাণ্ডের জন্য, সমস্ত জীব জগৎ, শিব জীব জাতি সকলের কাছে কৃষ্ণ ভক্তি পৌঁছে দেওয়ার জন্য, সকলের পরম উপকার করার জন্য, পরোপকার করার জন্য যিনি ব্রতী হয়েছেন, উৎসর্গ করেছেন, দীর্ঘ 32 বছর ধরে অক্লান্তভাবে সেই কাজটি করে চলেছেন। তার জীবন কথা শুনতে গেলে তো অবশ্যই আমাদের একটা আগ্রহ থাকা উচিত নাকি? আমরা কত শহীদ, কত বীর, তাদের কথা নিয়ে আলোচনা করি, কত সাকসেসফুল ব্যক্তি উনি জীবনে সাকসেস হয়েছেন, তাদের রহস্য কথা শুনতে চাই, জীবনের উপলব্ধি শুনতে চাই। আমিও কীভাবে সাকসেসফুল হব জীবনে, বড় ব্যবসায়ী হব বা বড় আমি একজন ব্যক্তিত্ব হব। তো এরকম একজন ব্যক্তিত্বের জীবন থেকে অবশ্যই আমরা আমাদের জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করব। এই লোভে আমরা আজকে এখানে সকলে সমবেত হলাম। পরম পূজনীয় শ্রী শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের তার জীবনের উপলব্ধি শুনব। তো মহারাজ, প্রথমত আপনাকে আমরা জানাচ্ছি আপনার জন্মতিথি আবির্ভাব দিবসের শুভেচ্ছা, এবং আপনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি সেই সিদ্ধান্ত নিয়েছেন, যে আপনার সিদ্ধান্তের কারণে যে আপনি এই আমাদের জন্য, আমাদের কাছে কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি, আমাদের পরম উপকার, আত্মার কল্যাণ করার জন্য আপনি ঘর ছেড়েছেন, সারা বিশ্বব্যাপী আপনি ছুটে বেড়াচ্ছেন। তো আপনাকে এজন্য আমরা ধন্যবাদ জানাই, মহারাজ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকের প্রথমত কথা হচ্ছে, আজকের এই আপনার জন্মদিবসে সব থেকে বেশি আপনি কাকে মনে করছেন, বা কাকে মিস করছেন বলতে পারেন, বা কাকে মনে করছেন, বেশি ফিল করছেন? আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আমাদের কি বলে, আমার জীবনের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে। ভালো কথা জিজ্ঞাসা করেছেন, কাকে মনে পড়ে বা কার কাছে আমি কৃতজ্ঞতা ব্যক্ত করব। দুটো কথা মনে পড়ে, মাকে মিস করছি। আজকে বাড়ি থেকে বাবা, মা, দাদু, ঠাকুমা, আমরা 3 ভাই ছিলাম, এবং আমাদের আত্মীয় স্বজন পরিবার অনেক বড় ছিল। দাদুদের 3 ভাই ছিল, বাবাদের 3 ভাই, আমরা 3 ভাই ছিলাম। আমার বাবার অনেকটা হাত জোশ ছিল, যে কাজে হাত দিতেন সোনা ফলতো। একই জমি, পাশের জমি, সে যদি 20 মণ ধান তোলে, বাবা তুলবে 60 মণ, 80 মণ। সেই জন্য কাউকে পরোয়া করতেন না, জীবনে একটা অহংকারী ছিল। মা ছিলেন সম্পূর্ণ বিপরীত, খুব নম্র, খুব শালীনতা,
বাবা ছিলেন উগ্র মেজাজি, দাদু ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা প্রতি বছর 3 দাদু মহোৎসব করতেন। 3 দিনের 24 প্রহর নাম, 24 প্রহর 3 দিন 3 দিন। 3 দিন অখণ্ড নাম, লাস্টের দিন দধিমঙ্গল। হাজার হাজার, কমপক্ষে 10,000 লোক খেত। দেখতাম খুব ধার্মিক। কিন্তু বাবা একটু কমিউনিস্ট পার্টির লোক ছিলেন বাবা, ধর্মকর্ম। মা খুব ধার্মিক ছিলেন। মায়ের ধর্মচর্চা আমাকে অনেকটাই প্রভাবিত করত। প্রত্যেক বৃহস্পতিবার নিষ্ঠা ভরে লক্ষ্মী পূজা, জন্মাষ্টমীতে জন্মাষ্টমী, রাধাষ্টমী, রথযাত্রা, এসব খুব ধর্মপ্রবল ছিল। মায়ের ইচ্ছা ছিল যে, মা বলতো যে তুই টিচার হবি। তা আবার মায়ের ইচ্ছা ছিল প্রাথমিক স্কুলের শিক্ষক, প্রাইমারি টিচার, প্রাইমারি টিচার। যেটা আমার অতটা পছন্দ হতো না। আর বাবা তো চাকরি পছন্দই করতেন না। বাবা যেহেতু স্বনির্ভরশীল, আমরা কোনো কারোর ধার করে টাকায় আমরা চলতে পারবো না, সেই জন্য বাবার অতটা ইন্টারেস্ট ছিল না। মা বলতেন তুই প্রাইমারি স্কুলের শিক্ষক হবে। মায়ের আশাটা পূরণ হয়নি। মাকে জিজ্ঞেস করতাম, তুমি প্রাইমারি স্কুলের শিক্ষকের কথা কেন বলো? শিক্ষক মানে, তিনি বলতেন শিক্ষক মানে গুরু। গুরু। তো প্রাইমারি স্কুলের শিক্ষক মানে গুরুর মতো সম্মান পায়। হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুল কিছুটা পায়। কলেজে তো তুই বাচ্চাদের পিটাবি কি, তুই ভয়ে থাকবি বাচ্চারা তোকে না পিটায়। সেই জন্য শিক্ষক মানে গুরু, প্রাইমারি স্কুলের শিক্ষক হবে। তো মা আমাকে উৎসাহ দিতেন, ধর্মকর্ম। আপনার মায়ের ইচ্ছা পূরণ হয়ে গেছে মহারাজ। আপনি আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন, সবার গুরু, প্রাইমারি শিক্ষক। তো সেই যাত্রা এক প্রকারে ছিল ভালোই। বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, তবে ধর্মের দিক থেকেও চর্চা খুব ভালোই ছিল। আমার দাদু কার্তিক মাসে সারা মাস ধরে ব্রাহ্মণ ডেকে এনে পড়তেন। এখন বুঝতে যে হয়তো রামায়ণ মহাভারত গীতা পড়তেন, তখন বুঝতাম না। বৌমা আমার মাকে ডেকে নিয়ে বসাতো, এই বৌমা আসো, বসো, শুনো। দাদু আর বৌমা আর ব্রাহ্মণ পা, আর মা সারাদিন কাজ করতেন, তো রাত্রে আর চোখ সামলাতো না, ঝুলে ঝুলে শুনতেন। অর্থাৎ ধর্মচর্চা অনেকটাই ছিল বাড়িতে। তারপরে আমার যাত্রা, আমি যখন কলেজে পড়াশোনা করি, আমাদের কলেজের যে ইংলিশ প্রফেসর ছিলেন, তিনি অনেকটা ধার্মিক ছিলেন। তিনি ইসকনের লাইভ মেম্বার ছিলেন। কলেজের প্রফেসর? কলেজের প্রফেসর। কোথায় সেটা? এগরা, মেদিনীপুর। তো উনি মাঝে মাঝে গল্প করতেন। নবদ্বীপে একটা আমাদের সোসাইটি আছে, বিদেশি সংস্থা, হরে কৃষ্ণ সংস্থা, এই জাতীয় কিছু কিছু কথা বলতেন। এবং এক সময় আমাদের ইসকনের প্রচারের গাড়ি গিয়ে আমাদের কলেজে আশ্রয় নিল, তাদের সঙ্গে একটু পরিচয় হলো। সেই করতে করতে আমি ধীরে ধীরে এই পথে চলে আসি। একদম যে চলে আসবো সেরকমও পরিকল্পনা ছিল না, আসলাম আর এসেই থেকে গেছি। আমি এসেছি 91 সালে, 1991। আমার দিনটা মনে আছে 16 মে। 16 মে? হ্যাঁ, আমি ইসকনে চলে আসি। বাড়িতে কেউ জানেও না আমি এই জায়গায় আছি। তবে নবদ্বীপের কথা আমি ঠিকানা পেলাম ওই যে সংকীর্তন বাসের লোকেদের কাছ থেকে। তার আগে আমি যখন সম্ভবত 10-এ না 9-এ পড়ি, আমার মা বাবা 1 মাসের জন্য তীর্থযাত্রায় বেরিয়েছিলেন।
তো 1 মাসের যাত্রাতে তারা পুরো ভারত পর্যটন করেছেন। আপনি যাননি? আমি না, বাবা মা। বাবা মা। আমরা 3 ভাই, দাদা, আমি মাঝখানে, আমার ছোট ভাই, 3 ভাই বাড়িতে ছিলাম। তখন ধান উঠছিল, জনমজুর দিয়ে ধানও তুলেছি, আমি রান্না করে আমি সংসার সামলাই। দাদা অত ইন্টারেস্ট নেই, দাদা একটু একটু লাক্সারি টাইপের থাকতেন, করেছি। তো মা বাবা একটা ট্যুর কোম্পানির সঙ্গে 1 মাস ভ্রমণ করে এসছে বৃন্দাবন, এদিকে আপনার গয়া, কাশী, এলাহাবাদ যেটা এখন প্রয়াগ, প্রয়াগ। হরিদ্বার, তারপরে দ্বারকা, বৃন্দাবন, শেষে নবদ্বীপ। নবদ্বীপ। তো বাবা খুব নবদ্বীপের গল্প শোনাতো। যদিও কমিউনিস্ট পার্টির লোক ছিল, কিন্তু এই তীর্থযাত্রাটা তাতে কিছুটা তার পরিবর্তন এনেছিল। যত জায়গায় ঘুরলাম, নবদ্বীপটা খুব ভালো লাগলো। এবারে নবদ্বীপ মায়াপুর যে আলাদা এটাও জানা ছিল না, নবদ্বীপটা ভালো। সেই সূত্রে আমি নবদ্বীপের প্রতি কিছুটা আকৃষ্ট হয়েছিলাম। তারপরে আমাদের কলেজের প্রফেসর, ইংলিশ প্রফেসর, তিনিও, নামটাও ভুলে গেছি কী নাম ছিল। তারপরে এই যে প্রচার গাড়ির ভক্ত, এই হতে হতে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মায়াপুরে চলে আসি, 16 মেতে মায়াপুর থেকেই আছি। তারপরে বাবা মা আসেননি আর? তারপর আমার ট্রেনিং পিরিয়ড ছিল। ট্রেনিং পিরিয়ড আমাদের ছিল প্রায় 8 মাসের ট্রেনিং ছিল। 8 মাসে। তো ট্রেনিং পিরিয়ডের মধ্যে যখন 2 মাস হয়ে যায়, তখন আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম বাড়িতে একটু জানানো দরকার আছে। 2 মাস ছেলেটা বাড়িতে নেই। তখন আমার মনে পড়ে একটা সিকিউরিটির কাছে গিয়ে তাকে একটা অনুরোধ করেছিলাম, আমাকে একটা খাম, এনভেলপ কি বলে, পোস্টাল খাম কিনে দেবে। দাম ছিল 20 পয়সা। উনি কিনে দিয়েছিল, কারণ আমার কাছে কিছু ছিল না। আমার কাছে কিছু টাকা ছিল, আমাকে সব ডিপোজিট করতে হয়েছে, জমা দিতে হয়েছে। আমার নামটা মনে আছে কিশোর দা, এখনো আছে ডিউটিতে। ওনার কাছে একটা খাম নিয়ে চিঠি পাঠিয়েছিলাম, আমি এমনি জায়গায় আছি। আর সেইটা শোনার পরে বাবা তো কমিউনিস্ট পার্টির একজন, একটা বলা যায় ক্যাডার টাইপের ছিলেন। তার যে শক্তি প্রয়োগ করেছেন, তিনি ধর্ম টর্ম এত পছন্দ করতেন না। যদিও একটা তীর্থযাত্রা করে এলো, কিন্তু তার একটা রাগ, হ্যাঁ, ছেলেটাকে এখানে রাখা হয়েছে ধর্মপথে, না আমি ওকে ফিরিয়ে নিয়ে যাব, জোর করে রাখা হয়েছে। যেরকম একটা ছলনা করে ডায়েরি করা বা কেস করা বলে না, থানার লোকের কাছে আপিল করা হয়েছে, আমার ছেলেটাকে জোর করে রাখা হয়েছে। থানা পুলিশ নিয়ে এসে মন্দিরে এক প্রকারের হামলা করার মতো। তা আমার যে ট্রেনার ছিলেন গৌর গোপাল প্রভু, শচী কুমার প্রভুর মেজো ভাই গৌর গোপাল প্রভু, তো উনি বললেন দেখো, ওনার কাছে গিয়ে আমার বাবা পুলিশ নিয়ে হাজির, আমার ছেলেকে ফিরিয়ে দেন এখনই, না হলে আপনাদের সকলকে অ্যারেস্ট করব। উনি একটু হাসলেন, বলছে ঠিক আছে, আপনার ছেলেকে আমরা আটকেও রাখিনি, উনি এসছেন, থাকতে চাইছেন, অনেক ছেলে আছে, ও থাকতে চাইলে থাকবে, আর আপনি চাইলে ওকে ফেরত নিয়ে যেতে পারেন। বলে আমার ছেলে কোথায়? তখন উনি বলেন আপনি একটু অপেক্ষা করুন, ও এখন ডিউটিতে আছে, এখন বাজে 12টা, 1টার সময় উনি আসবেন অফিসে, আমাদের গীতা পাঠের ট্রেনিং আছে, আপনার সঙ্গে দেখা হবে। তো উনি এসছে, উনি তখন অপেক্ষা করছেন বাইরে। তা আমি গেলাম, আমাকে সবার সামনে বুঝালেন দেখো তোমার বাবা এসছেন, পুলিশ নিয়ে এসে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি করবে? আমি বললাম না, আমি যাবো না, আমি থাকবো। বলে তুমি যদি থাকতে চাও, আমি তোমাকে সাহায্য করতে চাই, সেটা তোমার ইচ্ছা, তুমি তো এখন তোমার 2 মাস হয়ে গেছে, তুমি বুঝেছো থাকবে কিনা বা তোমার এটা শ্যুট করবে কিনা, তুমি নিজে বিচার। না প্রভু আমি থাকবো। তুমি যদি থাকতে চাও তো আমি চেষ্টা করতে পারি। তো আমাকে পিছনের দরজা দিয়ে একটা ঘরে পাঠিয়ে দিল, তুমি এইখানে থাকো, তোমার বাবা খুঁজে খুঁজে পাবে না। তো আমার কিছু কাজ দিয়েছিল, এই কাজগুলো করবে, আর তোমাকে সারাদিনের 3 টাইম প্রসাদ আমরা পৌঁছে দেবো, এইখানে বেরোবে না।
তো বাবা এসছেন পুলিশ নিয়ে, তখন উনি বলছেন দেখুন আমাদের সব ছেলেগুলো এসছে, ওই ছেলেটাও এসছিল, কিন্তু আপনি এসছেন শুনে ও আপনার ভয়ে কোথায় উঠে লুকিয়ে আছে। মঠের লোক মিথ্যা কথা বলে না, বলেছে। তো আপনি অপেক্ষা করতে পারেন, যদি কখনো বেরোয় আমি আপনাকে খবর দেব, আর না হলে আপনি খুঁজে নিতে পারেন। বাবা তো রেগে একদম আগুন, অনেক তর্জন গর্জন করে বাবা চলে গেলেন। তারপরে মামা এসছিলেন, আমার নিচে দাদা এসছিলেন, তারাও চেষ্টা করেছেন। আমার মামা বংশ খুবই শিক্ষিত, ওরা চাইছিল আমি আরও একটু পড়ি, আমার পড়াশোনা মোটামুটি ভালো ছিল। তো আমি আর ফেরত যাইনি, এইভাবে থেকেই গেছি আর কি। পরবর্তীতে বাবার এই এই যে রহস্য যা হলো, পরবর্তীতে কখন মিল হলো বাবা মা? তারপরে আমার 8 মাস ট্রেনিং এর পরে আমাকে কলকাতা পাঠানো হয়। মাস 2 জন্য আমি কলকাতা ছিলাম, আমাদের গেস্ট হাউস বুকিং অফিস ছিল, সেখানেও আমার অনেক সেবা ছিল। তারপর পরবর্তীকালে কি জানি তাকে আমাকে আবার মায়াপুরে পাঠানো হলো, আমাকে প্রচার, একজন সংকীর্তন প্রচারে প্রথম থেকেই বই বিতরণ। 1 মাস গ্রন্থ প্রচার করেছি, তারপরের মাস থেকে আমাকে পার্টি লিডার বানানো হয়েছে। আর ওই মেদিনীপুরেরই দায়িত্ব, আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের দায়িত্ব পড়লো। আর আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটা আমাদের যে শহর, বড় শহর, থানা শহর, বা আমাদের বাংলাদেশে বলে উপজেলা, থানা শহর, বড় শহর, সেখানে আমার বেশিরভাগ জীবন কেটেছে। আমি ওখানে প্রচারে গিয়েছি, ওখানে থাকতাম। একটা আমাদের ইস্কনের ভক্ত নয় কিন্তু শ্রদ্ধালু ব্যক্তির বাড়িতে আমরা থেকে ওই এলাকায় প্রায় 15 দিন প্রচার করতাম প্রতি বছর। বাবা একবার এসেছিলেন, বাবা একা আসেননি, তখন দাদার বিয়ে হয়েছে। আমি আসার পরে দাদার বিয়ে হয়েছে, বৌদিকে নিয়ে এসছেন। বৌদি আমাকেও চেনে না, আমিও চিনি না, পরিচয় হলো এই তোর বৌদি। বৌদি খুব আগ্রহ বোধ করলো, তুমি একবার বাড়ি চলো। তো একবার বাড়ি গিয়েছিলাম, বাবা অনেকটা সফট হয়েছিল। তারপরে মাও আসতো, বাবা আসতো না, মা মাঝে মাঝে মায়াপুরে আসতেন। তো আমার মনে পড়ে মার সঙ্গে তো হৃদ্যতা বেশি ছিল, কিন্তু মা আমার এই আশ্রম জীবনটা খুব পছন্দ করতো, তুই এখানে থাক, আমি খুব খুশি। মায়ের আশীর্বাদই হচ্ছে সব থেকে বড়। তো একবার প্রথমবার প্রায় 4 বছর পরে, আমার ইস্কনে আসার 4 বছর পরে মা আসেন, আমার বড় মাসি আসেন। তো মা মাসি দুজন এসে, আমি মার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। মাসিকে প্রণাম করতে গেছি, মাসি প্রণাম নেবে না, বলছে তুই বৈষ্ণব হয়ে গেছিস, প্রণাম নেওয়া যাবে না। বৈষ্ণব হই, কিন্তু তুমি আমার মাসি। তো জোর করে মাসিকে প্রণাম করলাম, মাসির চোখ ভরে জল। মাসি আমার মাকে বলছে তুই ধন্য, তোর ছেলেটা বৈষ্ণব হয়েছে, আমার 4টা ধাড়ি ছেলে আছে, একদিনও পায়ে প্রণাম করে না, কিন্তু তোর ছেলেটা আমাকে প্রণাম করলো, তুই ধন্য রে, আমি অভিভূত। তো মাই অনেকটা সাপোর্ট ছিল, তুই থাক, ভালো থাকবি, এখানে থাকবি, আমি এটা চাই। এই জীবন চলছে। বাহ, খুব সুন্দর। তা আপনি প্রথম কোন গ্রন্থটা পড়েছিলেন প্রভুপাদের? বা আমাদের ট্রেনিং ছিল, ট্রেনিং পিরিয়ডে একটা আমাদের ট্রেনিংয়ের নিজস্ব একটা বই ছিল, নতুন ভক্তের ট্রেনিং। তবে প্রভুপাদের জীবনী এবং গীতা আমাদের পড়তে হতো, গীতার শ্লোক মুখস্থ করতে হতো। আমার প্রথম থেকেই ইস্কনে, আমি মায়াপুরে জয়েন করেছি, মায়াপুরেই আছি, সংকীর্তনেই আছি। প্রথম থেকেই এখানকার পরিবেশ, আমি অনেক মঠ মন্দির যারা আমাদের পাড়া গাঁয়ে দেখেছি, কিন্তু প্রথম দিন যখন আমি সে 16 মে 1991, আমি সবার সঙ্গে আমাদের ট্রেনিং পিরিয়ডে যে সমস্ত ভক্তরা ছিলেন তাদের সঙ্গে আমি মন্দিরে ঢুকেছি সন্ধ্যা আরতির সময়। তো সন্ধ্যা আরতিতে দেখলাম মন্দির বন্ধ আছে, একজন লোক বসে আছে, আর সবাই শুয়ে পড়লো।
প্রণাম করতে হয়েছে দণ্ডবোধ শুয়ে, সেটাও আমার জানা ছিল না। সবাই জানে প্রণাম হাত জোড় করে বা হাঁটু গেড়ে প্রণাম, সবাই শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। তারপরে দেখি কে কখন উঠে, সবাই উঠলো, আমিও উঠলাম। তারপরে দেখি তখন তুলসী আরতি হচ্ছে। তুলসী আরতি তার মা বাড়িতে করতেন সকাল সন্ধ্যায়। তারপর দেখছি বড় বড় ঝাড় লাইট, এত বড় ঝাড় লাইট আমি জীবনে দেখিনি, বিশাল সব ঝাড় লাইট দেখছি। তারপরে সংখ্যা বেজে যখন পর্দা খুললো, এত বড় ঠাকুর, রাধা মাধব আর 4 সখী ছিলেন, অষ্টসখী ছিলেন না, 4 সখী। তো এত বড় ঠাকুর। তারপরে কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে, সবাই নাচছে, সব কিছু একটা আকর্ষণীয়, ভালো লেগে গেল। যদিও খাওয়া দাওয়া একটু কম ছিল, সকাল 9টায় বিকাল 5টায় খাবার ছিল, আর কোনো খাবার ছিল না। তো কিন্তু প্রচুর করে খেতাম, বাড়িতে 6-7 বার খেতাম, আর ওখানে মাত্র 2 বার খাবার। তো বিশেষ করে রাত্রে বিকালে 5টায় যখন খাবার হতো, তখন মনে পড়তো এই রাত্রে খাবার নেই, সকালে 9টার খাবার হতে হতে 10টা বেজে যায়। সেই জন্য একটু ওভার ইটিং করতাম, প্রচুর খেতাম, শুধু এতক্ষণ কি করে কাটাবো। আর আমাদের ট্রেনার খাওয়া দাওয়ার পরে একটু বসে বই পড়াতেন, তারপরে সন্ধ্যা আরতি নিয়ে যেতেন। খেতাম 5টায়, খাওয়া শেষ হতে হতে 5:30, সন্ধ্যা আরতি 6:15, 6:30। সে মানে ওভারলোড খাওয়া। আর আমাদের নাচতে হতো, নাচতে পারতাম না, তখন ট্রেনার পায়ে ছড়ি দিয়ে পিটাতেন, না তো নাচতে গেলে পেটে লাগে। খুব মজা লাগতো যে কিছু করারও নেই, বেশি করে খেতে হবে, না হলে আবার খিদে লাগলে কিছু পাবো না। তো সেভাবে মানে সব কিছু আকর্ষণীয় ছিল আমার কাছে। সেবা, ভগবানের নাম কীর্তন, বসে জপ করা। আমাদের বলতেন তোমরা 16 মালা জপ করবে, আমি আরও বেশি করতাম। আমাদের ঘুম থেকে উঠতে হতো 3:30টায়, আমি 2:30টা থেকে বসে জপ শুরু করতাম। ট্রেনার বকা দিত, এই তুমি এত জাগবে না। মানে এতটাই প্রথমে ভালো লেগে গেছে, নাম জপ করতে ভালো লাগতো, শ্লোক মুখস্থ করতে ভালো লাগতো, সেবা করতে, সবটাই, প্রসাদ খাওয়া দাওয়া সব কিছু ভালো লেগেছে। সেই 91 থেকে চলছে এখন যাত্রা। বাহ! তো গুরু মহারাজের সাথে প্রথম আপনার কেমন সাক্ষাৎ বা কোনো সেরকম স্মৃতি? গুরু মহারাজ, আমি যখন জয়েন করি তখন তো কে গুরু, দীক্ষা নিতে হয় কি না কিছু, আমি সম্পূর্ণ সব কিছু আমাকে নতুনভাবে শিখতে হতো। তারপরে একসময় গুরু মহারাজ ছিলেন না, ওই কিছুদিন পরে এলেন। গুরু মহারাজ আসলেন, আমরা সবাই গুরু মহারাজকে রিসেপশন করলাম। আর গুরু মহারাজের সেই সৌম্য মূর্তি, সুন্দর চেহারা, হাতে একটা লাঠি থাকতো, মানে বলিয়ান লাঠি, বিশাল চেহারার মানুষ ছিলেন। সবসময় একটা পাগড়ি থাকতো মাথায়, হাতে বড় ঝম্প, বড় করতাল ঝম্প থাকতো। তার নৃত্য আর সুন্দর সাবলীল বাংলা ভাষা, খুব আকৃষ্ট হয়েছিলাম। খুব আদর করে কথা বলতেন, অনেক সময় ঠাট্টা মজাও করতেন, অনেক রকম গোপাল ভাঁড়ের গল্পও শোনাতেন। গোপাল ভাঁড়ের গল্প? হ্যাঁ। তো সব কিছু নিয়ে গুরু মহারাজের প্রতিও আমি শুধু অপেক্ষা করতাম কবে দীক্ষা নেব। ট্রেনিং হওয়ার পরেই, ট্রেনিং ছিল 8 মাস, তার 1 মাস পরে, তার মে মাসে এসে তার 9 মাস পরে, মেয়েকে নিয়ে 9 মাস পরে আমার দীক্ষা হয়েছিল, মানে 92 সালে। আর 92 সালেই আমি ব্রাহ্মণ দীক্ষা নিয়েছি। 1 বছরে আগে হরিনাম, তার কিছুদিন পরে ব্রাহ্মণ। আর ট্রেনিংয়ের পরেই 1 মাসই ছিলাম কলকাতায়। তারপরে এই বই গ্রন্থ বিতরণ, 1 মাস আমার গ্রন্থ বিতরণ শুরু হয়। আর সুমেধা প্রভু, অজয় কৃষ্ণ প্রভু, 2জন প্রভু ইনচার্জ ছিলেন, তাদের কাছে। তারপরে আমাকে সচিকুমার প্রভু পার্টি লিডার করে গ্রন্থ বিতরণ। তবে প্রচুর উৎসাহ ছিল, যে শ্লোকগুলো শিখেছিলাম গীতার উপরে, ওই শ্লোকগুলোই বলতাম। আর সবার কাছে একটাই কথা বলতাম, যে এই হরে কৃষ্ণ মন্দির ইস্কন একজন বাঙালি লোক তৈরি করেছে। তখনকার দিনের সারা বাংলায়, আমাদের মেদিনীপুর থেকে প্রচুর গাড়ি যাত্রা আসতো নবদ্বীপে।
কিন্তু তারা বলতো সাহেব মঠ, সাহেব সাহেব মঠ। কিন্তু আমি লোকের কাছে প্রেজেন্ট করতাম এই ইসকন বানিয়েছেন একজন বাঙালি। বাঙালি, কলকাতার দে পরিবারের ছেলে অভয়চরণ দে। তো তিনি বানিয়েছেন এবং প্রভুপাদের জীবনীটা দেখাতাম। আর প্রভুপাদের জীবনী গ্রন্থ বিতরণ করতাম, গীতা বিতরণ করতাম। এটা হচ্ছে তো যাত্রা। প্রথম গ্রন্থ বিতরণে গিয়ে আপনার এরকম কোনো অভিজ্ঞতা যেখানে আপনাকে কেউ রিজেক্ট করেছে, রিফিউজ করেছে, আপনার একটু খারাপ লাগলো বা কেমন লাগলো তখন যখন প্রথমেই গেলেন আপনি? একটা ভালো অভিজ্ঞতা আমার মনে দাগ কেটেছিল, বলবো। আমি ওই দিন প্রথমে একদম 2-3 দিন হয়েছে, আমাকে প্রথমে গাড়ির কাছে বুক টেবিলে রেখে প্রচার করিয়েছে আমার ইনচার্জ, কারণ নতুন একদম কিছু জানি না। তারপরে হঠাৎ একদিন বললেন, তুমি কিছু বই নিয়ে রাস্তায় বেরো, নাহলে তোমার অভিজ্ঞতা হবে না, তুমি গাড়ির কাছাকাছি থাকো। তবে আমার সঙ্গে যারা প্রচারে ছিলেন তাদের কাছে শুনতাম স্কুলে মাস্টাররা বই কেনে। হুম। তো আমার ইচ্ছা হলো যাই একটু মাস্টারের কাছে। একটা স্কুলে গেছি, স্কুল থেকে কেউ নিল না, জানি না, আমি কনভিন্স করতে পারলাম না। আমি যা জিজ্ঞেস করি তারা উল্টো কথা বলে, কিছু জবাব দিতে পারিনি, বই বিক্রি হয়নি, ফেরত আসছি। স্কুল থেকে গাড়িতে ফেরত আসবো, পিছনে দুটো মেয়ে লেগেছে, পিছনে স্কুলে, ওটা হাই স্কুলের মনে হয় সম্ভবত 11-এর বা 10-এর দুটো মেয়ে। হ্যাঁ, আমার মাথা নাড়া ছিল, শিখা আছে, আসছি, কাঁধে এত বড় ব্যাগ, বুক ব্যাগ। হ্যাঁ, দুজন খুব ঠাট্টা করছে, দেখ দেখ কেমন লাগছে ছেলেটাকে, হ্যাঁ, তো তোর বোনটাকে বিয়ে দিলে হয় না, কৃষ্ণ। কেমন মানাবে। আমার রাগও হচ্ছে, কিছু বলতে, কথা বলতে জানি না, তো কি না কি বলে ফেলবো। আবার ওরা দুজন, আমি একা, তো অনেক মুঝে। আমি আমার প্রায় আধা কিলোমিটার ওরা দুজনে পিছনেই ছিল, আর আমি যেহেতু উত্তর করছি না। একটা মেয়ে বলছে, আরে আমার মাস্তুতো একটা বোন আছে, ওকে বিয়ে দিলে ভালো হবে। তো এ বলছে, না না না, আমার বোনটাকে, এই জাস্ট আলফাল কথা বলে বলে। আর আমি দাঁড়িয়ে যাই যে ওরা আগে চলে যাবে, তাও যাচ্ছে না, আর কিছু বলার সাহসও হচ্ছে না। তারপরে হতে হতে তারা কিছু দূরে এলাম, তারপরে চলে গেল। আমি ইনচার্জকে এসে বললাম, কীরকম লোকে কথা বলে, আমি তো কথা বলতে পারি না। বলে কি হয়েছে? এই হয়েছে। তো ওদেরকেই তো কথা বলে বইটা দিতে হতো, আমি কীরকম বলতে হতো? হ্যাঁ, বলবে যে ম্যাডাম একটা বই দেখুন। তো উনি হাতে ধরে, তো সেই যে দুটো মেয়ে, কথা মাঝে মাঝে মনে পড়ে যে এখনকার পজিশনে হলে হয়তো তাদেরকে বলতাম যে দিদি তোমরা এরকম কেন বলছো। তখন মানে এতটাই ভীতু ছিলাম, কথা বলার সাহস ছিল না, আর এতটাই তারা মজা করেছিল আমার পিছনে পিছনে। এখন মাঝে মাঝে সেই কথাগুলো মনে হলে খুব লাগে যে হ্যাঁ। তারপরে একটা জায়গায় গেছিলাম, একটা দোকানে, আমি কারোর কাছে যেতেও ভয় করতো। একটা দোকানদার ডাকলো, এদিকে আসো, তুমি কি ইস্কনের লোক? আমি বললাম, হ্যাঁ। ধূপ আছে? হ্যাঁ, আমাদের ধূপ খুব প্রসিদ্ধ ছিল। ধূপ। তোমার কাছে আর কি আছে? আমি বললাম, গীতা আছে। উনি একাই গীতা, ধূপ, ক্যাসেট, তারপরে আবার পাশাপাশি কিছু হলো, ওইখানেই আমার তখন প্রায় ক্যাসেটও বিক্রি হতো। ক্যাসেটও বিক্রি হতো, প্রায় 500 টাকা বিক্রি হলো। এত উৎসাহ পেলাম, আমি দৌড়ে গেলাম গাড়িতে, প্রভু আমার এই প্রচার রয়েছে। তো উনিও খুব উৎসাহ দিলেন, খুব ভালো, তবে আরেকটু ঘোরো, আরেকটু ঘোরো। তো সেই থেকে ধীরে ধীরে পথ চলতে চলতে কথা বলতে শেখা, ভালো মন্দ বুঝতে শেখা, লোকের কোন প্রশ্নের উত্তরে কি বলতে হবে শেখা, বা প্রভুপাদের বিভিন্ন বই, যেরকম জীবন আছে, জীবন থেকে আদর্শ প্রশ্ন, তো কোন ধরনের প্রশ্নের কি উত্তর দিতে হবে শেখা। আমার মনে পড়ে, আমি যখন কলেজে পড়তাম, ডক্টর APJ আব্দুল কালাম, তো ওনার জীবনী কয়েকদিন আগে একবার পড়ছিলাম, একটা কথা পড়ছিলাম, একটা মানুষ কথা বলতে শেখে
2 বছর পর। 2 বছর পর। কিন্তু কোথায় কি কথা বলতে হবে, কেমন বলতে হবে, সেটা তার সারা জীবন লাগে শিখতে। তো সেটাই অনুভব করি যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষকে, কোন মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, শিখছি শিখছি। হ্যাঁ, ছোটবেলায় একটা কবিতা আমাকে খুব নাড়া দেয়, সুনির্মল বসুর সবার আমি ছাত্র। পড়েছেন কিনা জানি না। বিশ্বজোড়া পাঠশালা পাঠশালা মোর, সবার আমি। সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। সেটাই আমি দেখি আমার ইস্কনে আসার আগে বা ইস্কনে আসার পরে সব কিছু নতুনত্ব শেখার একটা উদ্যোগ বা শিক্ষা আমি পেয়ে থাকি সব জায়গা থেকে। শিখছি শিখছি আরও শিখছি আরও শিখছি। এই শেখার আগ্রহ, এটাই আমাদের বর্তমানে যা দেখা যায়। বর্তমানে এই যে, বর্তমানে না, এটা আছেই, কিন্তু আমাদের এই যে গড়পেটা জীবনযাত্রার মধ্যে, জীবনের একটা যাত্রা করলে, প্রভুপাদ থেকে বলতেন রেট রেস, দেখতে পাই যে মানুষ ওই শেখাটাই ভুলে যায়। চলছে জীবন, কোনোভাবে খেয়ে পরে বাঁচতে পারলেই হলো, নতুন শেখার আগ্রহটা নেই। মহারাজ, আপনার এই যে 32 বছরের যাত্রা এবং ব্রহ্মচারী আশ্রম থেকে আপনি সন্ন্যাসে গেলেন, একটা এবার তো স্বাস্থ্য সম্বন্ধে যদি কিছু বলেন, যে সব কিছু। আমার আরেকটা কথা বলতে হয়, আমি যখন গ্রন্থপ্রচার করতাম গাড়ি নিয়ে, প্রথম 92, আমি 91-এ 91 জয়েন করেছি, 92 সালে আমরা প্রথম ডিসেম্বর ম্যারাথন করি। তার উদ্যোক্তা ছিলেন পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ। তিনি সংকীর্তন সরাসরি দেখতেন। মায়াপুর থেকে অনেক সিনিয়র ভক্ত নিয়ে গেছেন, কলকাতায় একটা পুরো বিল্ডিং ভাড়া করে ভক্তদের রেখেছেন, আর ম্যারাথন হিউজ গ্রন্থ বিতরণ করবেন। আর আমরা গাড়ি নিয়ে, দুটো গাড়ি ছিল আমাদের, একটা গাড়ি হয়তো আসামের দিকে গেছে, একটা আমি মেদিনীপুরে গেছি। 92 সালের ডিসেম্বর, আপনাদের হয়তো মনে পড়ে, 92 ডিসেম্বরে রাইড হয়েছিল বাবরি মসজিদ, রাম মন্দির ভাঙা নিয়ে। তো আমরা অনেকটাই সেই ঘেরাটোপে পড়ে গেছিলাম। আমি তখন প্রচারে গেছিলাম, আমি ছিল পার্টি লিডার। নন্দীগ্রামে প্রথমে প্রচারে করি। সেখানকার তখনকার দিনের কমিউনিস্ট আর মুসলিম এক হয়ে তারা এই যে বাবরি মসজিদ ভাঙা হলো সেটা নিয়ে একটা সারা ভারত তোলপাড় চলছে, আর আমাদেরকে তারা মনে করলো এরা বিজেপির লোক। গাড়িটাকে ঘেরাও করলেন তারা। নন্দীগ্রামে ছিলাম, সেখান থেকে ওরা আঁচ করেছে। পরে কোথায় যাই, তেরোপেক্ষা যেই পরের দিন ঢুকেছি, পুরো কমিউনিস্ট আর মুসলিম আমাদের ঘিরে ফেললো, প্রায় 500 লোক। এরা বিজেপি, এদেরকে পিটাও। আর তারা অনেক, আমরা সবাই ভয়ে গাড়ি ঢুকে দরজা বন্ধ করে দিলাম, তারা পুরো ঘিরে ফেলেছে আমাদের। আর গালিগালাজ করছে, এদেরকে মারো কাটো। আমাদের তো থরমর কম্পা, মানে একদম জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। আর সারা সময়টা প্রায় আমরা 12 জন ভক্ত ছিল নরসিংহ প্রার্থনা। তারপরে অনেকক্ষণ হতে কিছু লোক, আমরা কিছু প্রতি উত্তর করছি না, আমরা জড়সড় হয়ে গাড়ির ভিতরে বসে আছি। আর আমাদের একজন ড্রাইভার ছিলেন প্রভুপাদ শিষ্য, এখনও আমাদের গাড়ি চালান, গোলালয় প্রভু ব্রহ্মচারী প্রভুপাদ শিষ্য। উনিও অনেকটা ভীতু ব্যক্তি, এত লোক সমাগম দেখে তিনিও কাঁপতে শুরু করেছেন। আমার এখান থেকে কিভাবে পালিয়ে যাব সেই চিন্তা করছি, চারিদিকে লোক বসে আছে। তারপরে কিছুক্ষণ পরে লোক একটু পাতলা হয়ে গেলেন, কিছু লোক চলে গেলেন। আর তখন কিছু লোক, ওখানকার লোক, তারা আমাদের সাপোর্ট করে বললেন যে এই মুহূর্তে আপনারা পালিয়ে যান এখান থেকে। আর এই কথা শুনে আমাদের যে ড্রাইভার ছিলেন কাকু গোলালয় প্রভু, উনি যেই গাড়িটা স্টার্ট করেছেন, টানবেন, ওরা তো 4টা চাকাতে পাল দিয়ে রেখেছে, ব্রেক দিয়ে রেখেছে।
গাড়ি টানা যাচ্ছে না। আর গাড়ি স্টার্ট দেখে আবার সব লোক, আরও বেশি লোক ঘেরাও করে ফেললো আমাদের। তখন তো আমাদের আর, তখন অলরেডি গাড়ি ভাঙা শুরু করেছে, কাঁচে ঢিল মারছে, পিটাচ্ছে। আর আমাদের মানে কতটা যে ইন্টেন্সিভ প্রেয়ার, গভীর আবেগ, মানে শেষ আমরা আজকে, আমাদেরকে মেরে ফেলবে। এদিকে দরজা ভেঙে তারা ঢুকতে শুরু করেছে। কি হবে কি জানি, নরসিংহ ভগবানের মিরাকেল, ওদের ভিতরেই একজন লোক দাঁড়ালো, এই এই চুপ চুপ, সবাই আমার কথা মন দিয়ে শোনো শোনো। এই যে সারা ভারত হিন্দু মুসলমানের এই যে একটা হানাহানি চলছে, এর ভিতরেও এরা এখানে এসছে। তার মানে জানিস, এরা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি। কি লেখা আছে পড় পড়, এদেরকে কিছু করিস না, আমাদের বিপদ হয়ে যাবে। জানি না নরসিংহদেব তাকে ভিতরে একটা বুদ্ধি দিয়েছে। আর এমন স্বরে কথা বলছেন, প্রায় ধরুন 600-650 লোক অ্যাগ্রেসিভ মুড, একদম ক্রোধান্বিত হয়ে বসে আছে। উনি এমনভাবে কথা বলছেন, সব যেন নিজেরাই ভয়ভীত হয়ে গেলেন, সব নিস্তেজ। তাহলে কি হবে আমাদের? গাড়ি তো অনেকগুলো কাঁচ ভেঙেছি। হ্যাঁ, তখন উনি ওখানকার গ্রামের মোড়ল ছিলেন। মোড়ল মানে জানেন, পঞ্চায়েত প্রধান। তো ওনার এমনি একটা ইনফ্লুয়েন্স ছিল, তারপরে এত যুক্তি দিয়ে কথা বলছেন। স্বাভাবিক, এত বিরোধিতার মধ্যেও এরা এখানে এসছে, তার মানে এদের লিঙ্ক আছে, ইন্টারন্যাশনাল লিঙ্ক। তখন সবাই বলছে, স্যার তাহলে এখন আমাদের কি হবে, বাঁচার উপায়? ওদের বাঁচার উপায় এখন আমরা সব ভিতর থেকে দেখছি, আমরা মিরাকেল দেখছি। হঠাৎ কি হচ্ছে, ওদের ভিতরে ওই মোড়ল মানে গ্রাম প্রধান 2-3 জন লোককে নিয়ে আমাদের গাড়িতে উঠলেন। তথাপি আমাদের ভয় যাচ্ছে না যে কী করতে চাইছে। তাই বলছেন, দেখুন আমরা তো একদম নিস্তব্ধ, বাঁচবো কিনা ঠিক নেই। উনি এসে একটু গম্ভীর স্বরে বলেন, দেখেন আপনারা এখন এখান থেকে চলে যান, আর লিখিত বয়ান দিয়ে যান যে আমরা এখানে তেরেপেক্ষা নন্দীগ্রামে এসেছিলাম প্রচার করতে, সুষ্ঠুভাবে ফেরত যাচ্ছি। তা আমাদের ভিতরে একজন ভক্ত ছিলেন, সর্বসাক্ষী ব্রহ্মচারী, এখন আছে মায়াপুরে। উনি একটু সাহসী ছিলেন। উনি বললেন, না সেটা কি করে, আপনারা গাড়ি ভেঙেছেন, আপনারা অনেক ধস্তাধস্তি করেছেন, এটা আমরা কি করে লিখতে পারি। এদিকে আমার সঙ্গে কই ইনচার্জ ছিলেন, আমি ইনচার্জ, আরেকজন ছিলেন মহাধৈর্য প্রভু, উনি আরো ভীতু। উনি ওর মুখটা বলে, আমরা এখান থেকে পালিয়ে যাই, কিচ্ছু তর্ক করো না, আমরা পালিয়ে যাই। আর সেই হিসাবে বয়ান লেখা হলো যে আমরা এখানে এসেছিলাম। না, তার আগে আমি গাড়ি ছেড়ে ছুটে পালিয়ে যাচ্ছিলাম। গাড়িতে যেভাবে ভাঙাভাঙি শুরু করেছে, কয়েকজন ভক্ত এখানে ওখানে পালিয়ে গেছে, আমি পালাচ্ছি, আর আমার পিছনে ধাওয়া করছে। এত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছে, পাথরটা সাইড থেকে বেরিয়ে গেছে, না হলে কিন্তু ওই দিনই আমি সমাপ্ত। যাই হোক, আমরা গাড়ি নিয়ে পালিয়ে এলাম বয়ান লিখিত দিয়ে। মাঝ রাস্তায় এসে স্বস্তি, কেন ওদের এরিয়া পেরিয়ে গেছে, সবাই তখন হাঁপাচ্ছি, হাতে মুখে জল দিচ্ছি। আর আজকের যাত্রায় আমরা বেঁচে গেলাম। গাড়িতে ভাঙা কাঁচ টাঁচ সরিয়ে আমরা ছুটে যাচ্ছি ভক্তি পুরুষোত্তম মহারাজের কাছে কলকাতায়। আমরা আমাদের দুঃখের কথা জানাবো, উনি একটু আমাদের দুঃখের সহমর্মী হবেন। যেই দরজায় পৌঁছেছে, যেই বিল্ডিংয়ে আমরা ছিলেন মহারাজ, সব ভক্তরা প্রচারে চলে গেছেন, কিছু ভক্তও আছে। মহারাজ উল্টে গাল, এই তোমরা এসছো কেন? আজ মহারাজ এই গাড়ি ভাঙে এই হয়েছে। মহারাজ কিছুই শুনলেন না, এখানে টু শব্দ করবে না, এখান থেকে তোমরা চলে যাও মায়াপুর, কেউ যেন না জানতে পারে তোমাদের কি হয়েছে। মহারাজ একটু চিন্তা করছিলেন, আমরা মার খেয়ে সেটা যদি শুনে কলকাতায় যে ভক্তদের নিয়ে এসছি প্রচার করবো, ওরা তো আবার ভয়ে পালাবে, তাই চুপচাপ
মায়াপুরে খুব দুঃখ লাগলো, মহারাজ আমাদের দুঃখের সহমর্মী হলেন না। তারপরে মায়াপুর ছিল, মায়াপুরে গুরু মহারাজ ছিলেন। তো গুরু মহারাজ ছিলেন, গুরু মহারাজের প্রতিদিন সকালে 7টায় লোটাস পদ্মা ভবনের উপরে ছাদে ওনার ঘরের পিছনে গুরু পূজা হতো প্রতিদিন। তো আমরা গেছি সবাই, গুরু পূজার পরে আমার দুঃখের কথা বলছি, যে আমি বললাম সব সংকীর্তন ভক্তরা থাকবে, আমরা গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করব। গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলাম, গুরু মহারাজ বলে তোমরা তো সংকীর্তন মুক্ত ম্যারাথন হচ্ছে, তোমরা এখানে কেন? আমি যে গুরু মহারাজ এটাই বলবো এসছি আপনার কাছে, যে আমরা এরকম আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, আমি মার খেয়েছি, জামা গেঞ্জি ছিঁড়ে দিয়েছে। গুরু মহারাজ শুনলেন, একটু মুচকি হাসলেন, গলায় ওনার নরসিংহদেবের পবিত্র মালা ছিল, খুলে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, এটা আমি বুঝলাম যে এখন থেকে তোমার প্রচার শুরু হলো, নিত্যানন্দ প্রভুর কৃপা তোমার উপরে হয়েছে, মার খেয়েছো, মানে এখন থেকে প্রচার তোমার শুরু হলো। সেই দিনগুলোর কথা মনে পড়ে। গুরু মহারাজ অত্যন্ত আবেগ এবং স্নেহপ্রবণ হয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, গাড়ি সারাও, খুব তাড়াতাড়ি শীঘ্র গাড়ি সারিয়ে আবার তোমরা প্রচারে বেরিয়ে যাও। তো তারপরে আমি শুনছিলাম সেই যে ঘটনা, নন্দীগ্রাম তেরোপেক্ষার ঘটনা। আমাদের কলকাতায় একজন ভক্ত ছিলেন গৌর নিতাই প্রভু, এখন উনি পুরী মন্দিরের প্রেসিডেন্ট, কলকাতারই ছেলে, অত্যন্ত তেজিয়ান। কি তোমাদের মেরেছে? কার এমন সাহস? আমি সব কটা লোককে ওখান থেকে তুলে, পুরো গ্রাম শুদ্ধ তুলে নিয়ে এসে লালবাজার থানায় ঢোকাবো। আর সত্যি তাই করলেন, ছুটে গেলেন গাড়ি নিয়ে, থানাতে ডায়েরি করলেন এবং আমাদের কাছে কিছু বয়ান নিলেন, গাড়ি ভাঙা হয়েছে, আমাদেরকে পিটানো হয়েছে। সেখান থেকে কেস শুরু হলো। তো অনেক লোককে তুলে নিয়ে আসা হয়েছিল। তার প্রায় 4 বছর পরে আমি আবার গেছিলাম ওই এলাকায় প্রচার করতে। তো কিছু লোক শুনে বলছে, আপনারা আবার এসছেন? আপনারা সে এসছিলেন যে ঝামেলা হয়েছিল, তো আমাদের অনেক লোককে এখন জেলে রাখা হয়েছে। থানা ছিল, জেলে ছিল, আমরা থানায় নিয়ে গিয়েছিল, কিন্তু ছাড়া পেয়েছে, কেস এখনো চলছে, আপনারা থাকেন না, চলে যান। তো আমরা তখন জানতে পারলাম যে কেস চলছে। তো যাই হোক, এই একটা ঘটনা, স্মৃতি, যে নিত্যানন্দ গুরু মহারাজ তখন থেকে আরো আমার প্রতি একটু বেশি স্নেহ করতেন। এই ছেলেটা মার খেয়েছে, তো যখন দেখা হতো কেমন প্রচার চলছে তোমার, স্নেহ করতেন। গুরু মহারাজের স্নেহটা প্রচণ্ড পরিমাণে পেয়েছি। দুজন ব্যক্তির, অনেকজন রয়েছেন, শচীকুমার প্রভু, শচীকুমার দাস ব্রহ্মচারী প্রভু, ওনার আনুগত্যে, উনিও মেদিনীপুরের ছেলে, ওনার আনুগত্যে থেকে সংকীর্তন প্রচার, বা এখনও ওনার আনুগত্যে আছি, ওনার সংকীর্তন ডিপার্টমেন্টে। কিন্তু গুরু মহারাজ এবং শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, গুরু মহারাজ তো গুরুই, ওনার স্নেহ, ওনার আশীর্বাদ তো সবসময় আছেই, খোঁজ নেন। বা আমি সংকীর্তন করি বলে ওনার স্নেহটা আরও একটু বেশি, তারপর মার খেয়েছে সেটা ওনার মাথায় সবসময় আছে। তো ভক্তি পুরুষোত্তম মহারাজ হাতে ধরে শিখিয়েছেন, বই প্রচার, লিডিং করা। তারপরে প্রায় 2000 সাল থেকে, 91 থেকে 2098, 99 পর্যন্ত গ্রন্থ প্রচার, রাস্তায় ঘুরে ঘুরে পার্টি লিডিং করেছি। 2000 সাল থেকে মহারাজের সঙ্গে আমি ট্রাভেলিং সেক্রেটারি হিসাবে ভ্রমণ করি। মহারাজের গেস্ট কেয়ার, মহারাজের মানে বক্তব্য, কথা বলার ধরন, তার ওনার লেকচারের একটা সিরিজ থাকে, সিরিজ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কানেক্টেড সিরিজ, এবং তাত্ত্বিক, শাস্ত্র যুক্তিভিত্তিক, এবং অডিয়েন্স দেখে এইখানে কোন লেকচার দিলে কি হবে। তো আমি তখন খুব আকর্ষিত হতাম মহারাজের প্রত্যেকটি কথা, ইংরেজি, হিন্দি, বাংলা। মহারাজের ইংরেজিও খুব সরল, হিন্দিও খুব সরল,
অন্যান্য ইংরেজি বুঝতে পারতাম না, গুরু মহারাজের ইংরেজি ধরতে পারতাম না, গুরু মহারাজের বাংলা কথা আমি শুনতাম, গুরু মহারাজ আমার সঙ্গে বাংলা কথাই বলতেন। কিন্তু মহারাজের ইংলিশ, পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের ইংলিশ খুব আমাকে আকর্ষণ করত। তো মহারাজ হাতে ধরে শিখিয়েছেন। আর এই যে সন্ন্যাস জীবনে এসেছে এটাও ওনার দান। একদিন আমি তখন মনে হয় দুবাইতে ছিলাম, দুবাই এয়ারপোর্টে আমাদের ট্রানজিট ছিল, একটা ফ্লাইট থেকে আরেকটা ফ্লাইট অনেক লেট ছিল। তো মহারাজ তিনি কম্পিউটারে কাজ করছেন, হঠাৎ মহারাজ বলছেন, আরেকটা কথা, মহারাজের সঙ্গে যখন ভ্রমণ করতাম আমি খুব হেলদি ছিলাম, আর মহারাজ পাতলা ছিলেন। মহারাজ বরং এখন একটু হেলদি হয়েছেন, আগে খুব আরো পাতলা ছিলেন। আর মহারাজ সঙ্গে চলতাম তো আমি হেলদি, কখনো কখনো আমাদের প্যান্ট শার্ট পরে যেতে হতো মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোতে। তো তখন আমি হেলদি, সবাই আমার কাছে আসতো, এই মহারাজ মহারাজ। আমি মহারাজ না, মহারাজ উনি। লোকে বিশ্বাস করতো না, না না ইউ মহারাজ এরকম বলতো। কিন্তু যখন কোনো প্রোগ্রামে ঢুকতাম, মহারাজকে ব্যাসাসনে বসানো হতো, মহারাজ আমি একসঙ্গে ঢুকতাম, সবাই আমাকেই সম্মান করতো। এই মানে পাতলা লোকটা কত সম্মান করতো। আর ড্রেসের কতটুকু তফাৎ, উনিও গেরুয়া ড্রেস, আমি গেরুয়া ড্রেস, শুধু কাছাটা বাদ দে। কিন্তু মহারাজের বক্তব্য যখন শুনতেন সবাই, সব স্তরের মানুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানবান, কিছু লোক লজিক পছন্দ করতো, কিছু লোক স্টোরি পছন্দ করতো, সব ধরনের মানুষকে আকর্ষণ করত। মহারাজের বক্তব্য শোনার পরে তখন বলতো, হ্যাঁ উনি মহারাজ। লোকটা পাতলা, হাড়ে হাড়ে জ্ঞান আছে, লোকে বলতো। তো মহারাজের কাছে সব কিছু শেখায়, যেটা মহারাজ বলছিলাম, দুবাই এয়ারপোর্টে গুরু মহারাজ ধরেছেন বেনুধারী, আমার নাম বেনুধারী ছিল, বেনুধারী তুমি কি চিন্তা করছো? তুমি কি একজনকে নিয়ে একটা ঘরে থাকবে, নাকি সারা দুনিয়া ঘুরে ঘুরে প্রচার করবে? আমি এর তাৎপর্য বুঝতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, মহারাজ আপনি কি বলতে চাইছেন? তুমি বোকা নাকি, বুঝতে পারো না আমার কথা? আচ্ছা মহারাজ আমি তো বোকাই, যদি আপনি বুঝে। আরে বলছি বিবাহ করে একটা ঘরে থাকবে নাকি সন্ন্যাসী হয়ে প্রচার করবে? আচ্ছা মহারাজ আমি আপনার সঙ্গে আছি, আপনি আমাকে গাইড করবেন, যেটা বলবেন আমি সেটা করব। আমার নিজস্ব কোনো বলছে, তাহলে আমি যেটা বলছি শুনে আমার সঙ্গে ঘুরবে, ঠিক আছে? আর উনি আমার সন্ন্যাস অ্যাপ্লিকেশান দিলেন, আমাদের মায়াপুর ম্যাক তখন ছিল, সেখান থেকে ধীরে ধীরে প্রসিডিওর হয়ে সন্ন্যাস, এবং প্রতি পদক্ষেপে সন্ন্যাস পাওয়ার জন্য কি দরকার, কি করণীয়, কি পেপার সাবমিট করতে সব উনিই করেছে। কারণ আমি ইংরেজিতেও কাঁচা ছিলাম, বা এসব পেপার ওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমি অনেকটা পিছিয়ে। মহারাজ করে টোরে মহারাজই আমাকে এই পর্যায়ে নিয়ে এসছেন, মহারাজের কাছে চিরকৃতজ্ঞ, এবং গুরু মহারাজের দান। এখনও মহারাজের কাছে শিখছি। মহারাজ বিভিন্ন সেবা দিয়ে থাকেন এবং ভরসা রাখেন যে এ করতে পারবে, সেভাবে চলছে জীবন। আরেকটা উৎসাহ পেয়েছি, 2000 সালে আমি প্রথম ভক্তি শাস্ত্রী করি। আমার শিক্ষক ছিলেন নাড়ুগোপাল প্রভু, আশ্রয় গৌরাঙ্গ প্রভু, আর মনে পড়ে না কে ছিল, হ্যাঁ গৌরাঙ্গ প্রেম মহারাজ, তখন গৌরাঙ্গ প্রেম প্রভু। তো ওনাদের কাছ থেকে তো এই ভক্তি শাস্ত্রে যখন আমি পড়ছিলাম, আমি গীতা কয়েকবার পড়েছি, যেহেতু গীতা বিতরণ করি, গীতা পড়ি, গীতার উপরে বক্তব্য দিই। এত আকর্ষণ হয়েছিল যে আমি যে গীতা পড়েছি আর এখন যেটা গীতা পড়ানো হচ্ছে মিল হচ্ছে না। তো আমি যা জ্ঞান আগে পেয়েছি
এটা যেন নতুনত্ব এবং আকর্ষণীয়, একটা শ্লোকের সঙ্গে একটা শ্লোকের মিল, একটা অধ্যায়ের সঙ্গে আর একটা মানে ছন্দবদ্ধভাবে সাজানো আছে। নাড়ু গল্প গীতা পড়াতেন, আর ওনার প্রতি এতটাই ওনার বক্তব্য, ওনার আলোচনা এতই গুণমুগ্ধ হয়েছিলাম, ওনারই সেবা করতে শুরু করলাম। স্কুল মানে ক্লাসে ঢোকার আগে ওনার ঘরে যেতাম, ওনার খাতা পত্র, জলের বোতল, বই নিয়ে যেতাম, এবং প্রভুর ওখানে যা লাগবে উনি আমাকেই চাইতেন সব করে। আর ওনারও আশীর্বাদ আমি অনুভব করি। তো এই ভক্তি শাস্ত্রীটা আমাকে শাস্ত্র পড়াতে আগ্রহ জুগিয়েছে, এবং সেখান থেকে ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব কোর্সগুলো করেছি, আর এগুলোই পড়াতে আমার ভালো লাগে। বাহ! তো আমরা মহারাজ মনে হচ্ছে আমাদের আরেকটা এপিসোড করলে ভালো হয়। মানে এটাকে শেষ করতে চাইছি না আমরা। এপিসোড একদিনে শেষ হবে না, কথা অনেক কথা। আরও যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন আরও অন্যান্য কথা আপনার স্বাস্থ্য সম্বন্ধে, এবং আপনার আরও অন্যান্য বিষয়, আপনার উপলব্ধি, এই যে একটা কথা বেরিয়ে আসে, একটা কথা বেরিয়ে আসে, একটা স্মৃতি বেরিয়ে আসে, সেরকম অনেক কথা আমরা শুনতে চাই। তারপরে আমার 2020-তে লকডাউন হলো না? 20-তে। তো গৌর পূর্ণিমার আগে আমাদের পরিক্রমা হয়। পরিক্রমাতে হঠাৎ আমার ডাক পড়ে, গুরু মহারাজ ডেকেছেন। আমি ছিলাম পরিক্রমা লিডার, পরিক্রমা আমি পার্টি চালাচ্ছি, পার্টি ছেড়ে আসবো কী করে। আবার গুরু মহারাজ ডেকেছেন, আর মাধবকান্ত প্রভু ছিলেন সেক্রেটারি, এক্ষুনি আপনাকে আসতে হবে। তা লক্ষ্মী গোবিন্দ প্রভুকে বুঝিয়ে আমি এলাম। গুরু মহারাজ বললেন, তোমার সন্ন্যাসটা পাস হয়ে গেছে, তো তুমি রেডি হও। আমি বললাম, গুরু মহারাজ আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আমার সন্ন্যাস পাস হয়েছে বা আমাকে সন্ন্যাস নিতে হবে, মানে তুমি কি বলছো? আমি বললাম, আমার তো সব পুরুষোত্তম মহারাজ, ওনাকে আমি জানাবো। তো বলছে, না তোমাকে দোলে সন্ন্যাস দেবো আমি। আচ্ছা গুরু মহারাজ, আপনি যদি পুরুষোত্তম মহারাজের সঙ্গে কথা বলেন। তাই মহারাজকে গিয়ে জানালাম। পুরুষোত্তম মহারাজ বললেন, আমি গুরু মহারাজের সঙ্গে কথা বলছি। ওনার ইচ্ছা ছিল না, দোলে আমরা তোমাকে সন্ন্যাস নিতে দেবো না, ব্যাস পূজায়, এটা আমাদের নিজস্ব একটা প্রোগ্রাম, গুরু মহারাজ থাকবেন, গুরু ভাই বোনেরা থাকবো, সবাই তোমাকে আশীর্বাদ দেবে। উনি অনুনয় বিনয় করলেন গুরু মহারাজকে। ব্যাস পূজাতে, এবছর ব্যাস পূজার ভেতরে আর একটা প্রোগ্রাম অ্যাড হচ্ছে, বেণুধারী প্রভুর সন্ন্যাস। গুরু মহারাজ বললেন, ঠিক আছে। আর আপনারা জানেন ব্যাস পূজায় মানে লকডাউন চালু, মার্চের 26 তারিখ থেকে। ব্যাস পূজা ছিল এপ্রিলের 4 তারিখ, আর 26 তারিখ থেকে 26 মার্চ থেকে লকডাউন শুরু হয়ে গেল। তো গুরু মহারাজকে চাপ দিলেন যে বেণুধারী সন্ন্যাসটা কি হলো, যে গুরু মহারাজ তো এখন লকডাউন, এখন কি করে সন্ন্যাস দেবেন, লকডাউনটা কেটে যাক, আমরা সামনে যে আপনার সন্ন্যাস অ্যানিভার্সারি আছে, রাধা অষ্টমীতে সন্ন্যাস হবে। গুরু মহারাজ বললেন, আমি ওকে দোলে দিতে চাইলাম, তুমি রাজি হলে না, বলে ব্যাস পূজায়। এখন বলছো লকডাউন কেটে যাবে রাধা অষ্টমী, যদি না হয়। আর গুরু মহারাজ জানতেন যে লকডাউন এখন চলবে 2 বছর, সেটা আমরাও জানতাম। আমরা মনে করছে কি এই কয়দিন কেটে যাবে, শেষ শেষ শেষ, বা অমুক জায়গায় লকডাউন হয়েছে, আমাদের এখানে ততটা লকডাউন নেই। আর লকডাউন ভাষাটা শুনতাম, লকডাউন মানে জিনিসটা কি, লক মানে ভাবতাম হয়তো বন্ধ, এইটুকু ভাবতাম। এই করতে 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 সেই মহারাজের সঙ্গে গুরু মহারাজের বেশ এইটা নিয়ে একটা দর কষাকষি। গুরু মহারাজ বলছে, না এই লকডাউনেই আমি ওকে সন্ন্যাস দেবো আমার ব্যাস পূজাতে। মহারাজ গুরু মহারাজকে বুঝাতে পারেননি, মহাবরাহবাবুকে বুঝালেন। মহাবরাহবাবু বলছে, ঠিক আছে। গুরু মহারাজ একদম স্ট্রিক্ট না। তারপরে সেই 4 তারিখ সন্ধ্যা 6টার সময় আমি জানতাম ব্যাস এতে হবে, 4 তারিখে দীক্ষা হবে আমার। আগের দিন মাথা কেশ মন্ডল আমাকে সব বলে দিয়েছেন এই কাজগুলো করতে হবে, এবং কৃষ্ণ চৈতন্য প্রভু গঙ্গার ঘাটে গিয়ে কিছু সন্ন্যাসের কার্যাবলী
প্রাথমিক কার্যাবলীগুলো করেছিলেন কেশ মণ্ডল। পরের দিন ব্যাস পূজা, তো আর ব্যাস পূজা তো আমার একটাই কাজ, ব্যাস পূজাতে প্রচুর পরিমাণে গ্রন্থ দান করে লোকে গুরু মহারাজের জন্মতিথি উপলক্ষে। ভোর 3:30 থেকে বসেছি একাদশী, শুধু গ্রন্থ কালেকশন করছি। সন্ধ্যা 5:30টার সময় আমার কাছে ফোন এসেছে, তোমার সন্ন্যাস দেখা তোমার মনে নেই? ও আচ্ছা আচ্ছা, স্নান করে গিয়ে বসে গেলাম। হ্যাঁ, গুরু মহারাজ আমাকে ডেকে বললেন, তোমাকে 4টা নাম দিচ্ছি, তুমি এর ভিতরে একটা পছন্দ করো। তা আমি এই নামটা পছন্দ করলাম। বলছে হ্যাঁ, তুমি পারফেক্ট চুজ করেছো। কেননা আমি দেখেছি আমার সঙ্গে কয়েকটা প্রোগ্রামে তুমি গেছো, আর যেখানে যাও ভাগবত প্রচার করো, তো তোমার জন্য এই নামটা সার্থক, ভক্তি বিজয় ভাগবত স্বামী। আমি আশা করি তোমার নামটা তুমি সার্থক করবে, তুমি প্রচুর পরিমাণে ভাগবত পড়বে আর ভাগবত পড়াবে। সেই আদেশ নিয়ে চলছি যে আপনাদের সঙ্গে ভাগবত পড়াচ্ছি, ভাগবত রসমাধুরী, সেটা গুরু মহারাজের অনুপ্রেরণা। আমি গীতা মাধুরী, গীতা রসমাধুরী চালু করলাম। তো গীতা মাধুরী চলছিল ক্লাস, আমাদের 87 ক্লাসে সম্পূর্ণ হলো। তখন গুরু মহারাজকে বললাম যে এখন ভাগবত রসমাধুরী 10 বছরের প্ল্যান নিচ্ছি। গুরু মহারাজ বললেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে গীতা পড়ো, কারণ নতুন লোক অনেকে আসবে, গীতা পড়ো। তো সেই হিসাবে চলছে। কিন্তু মজার বিষয় হলো লকডাউন, তো আমি একা যাচ্ছি সন্ন্যাস গ্রহণ করতে। আমি আমার ডিপার্টমেন্ট কিছু সিনিয়র গৌরধাম প্রভু, প্রেম ভক্তি প্রভু, সুবর্ণপুর কয়েকজনকে নিয়ে গেলাম। এদিকে অলয় গোবিন্দ প্রভু এসছেন, আর গুরু মহারাজ মায়াপুরের সব সন্ন্যাসীকে ডেকেছেন, সেটা আমার জানা ছিল না। ভক্তি পুরুষোত্তম মহারাজ, শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ, তারপরে ছিলেন প্রীতিবর্ধন মহারাজ, আর তখন 2 মহারাজ মায়াপুরে আটকে গিয়েছিলেন, বিদেশি মহারাজ, ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ মহারাজ আর ভক্তি বাসুদেব মহারাজ। মহারাজের হাট বসে গেল, আর এত সুন্দর গুরু মহারাজ অনুষ্ঠানটাকে পরিচালনা করলেন। সব মহারাজরা বললেন, আমাকে আশীর্বাদ দিলেন, আর অনলাইনে কয়েক হাজার লোক ওয়াচ করছে। হ্যাঁ, আর খুব সুন্দর আন্তরিকভাবে গুরু মহারাজকে লেকচার দিলেন, সব মহারাজের আশীর্বাদ দিলেন, আমাকে কিছু বলতে বললেন, আমিও কিছু বললাম। মানে অভূতপূর্ব অনুষ্ঠান। 6টা থেকে চললো প্রায় 8টা, 2 ঘন্টা পাকা প্রোগ্রাম। গুরু মহারাজ দণ্ড দিলেন, নাম দিলেন, তারপরে না প্রথমে আমাকে এই বসন দিলেন, ব্রহ্মচারী বসনে ছিলাম, সন্ন্যাস বসন দিলেন, যেটা কৌপিন এবং এই ড্রেস, বলে তুমি ড্রেস পরে আসো, ধুতি আর উত্তরি পরবে, কৌপিন ধুতি উত্তরি, জামা গেঞ্জিটা পরে এলাম। তো গুরু মহারাজ প্রথমে পইতে দিলেন, মন্ত্র দিলেন, তারপরে জড়িয়ে ধরে কানে মন্ত্র দিলেন, দণ্ড দিলেন যে তুমি এই দণ্ড কমপক্ষে 10 বছর বইবে। আমি তখন চিন্তা করছি, গুরু মহারাজ আমার আয়ু কিন্তু কম, যে কোনো মুহূর্তে আমি মারা যাব, 10 বছর দণ্ড বইব। কিছু বলি নেই গুরু মহারাজকে, কেন এর আগে অনেকবার আমাকে অনেক লোক বলেছে, এই তোমার আয়ু রেখা খুব, জ্যোতিষীরা বলেছেন। আমি জ্যোতিষ এমনি হাত দেখাই না, কিন্তু ইস্কনের একজন ছিল লোক দেখি বলতেন। তো যাই হোক, তাও 5 বছর হয়েই গেল। গুরু মহারাজ বললেন 10 বছর, আমাদের ইস্কনের নিয়ম 10 বছর দণ্ডটা বইবে, তারপরে তুমি বইতে পারো, আর এই দণ্ডটা তোমার কাজে লাগবে। হ্যাঁ, দণ্ড নিয়ে ঘুরবে, তাহলে তোমার কাছে কুকুর টুকুর আসবে না। হ্যাঁ। তো আমি আশীর্বাদ করি, তুমি এইভাবে জীবনকে উৎসর্গ করে দাও। সেই চলছে। 2020 4 এপ্রিল থেকে 5ম বর্ষে সন্ন্যাস চলছে। 5ম বর্ষে পদার্পণ। তো আমি খুব আনন্দ অনুভব করছি। গুরু মহারাজ সকালে ভিডিও কলেও আমাকে কিছু উপদেশ, নির্দেশ এবং আশীর্বাদ দিলেন যে আজকে 10 তারিখ তোমার জন্মদিন, তো আমি তোমাকে আশীর্বাদ করি, কৃষ্ণে মতি রুহু, হরি বল, কৃষ্ণ ভাবনা যেভাবে প্রচার করছো, প্রচুর পরিমাণে ভাগবত
প্রচার করো, ভাগবত পড়ো, ভাগবত পড়াও। তো আমার আশীর্বাদ রইল। আমি সশরীরে তোমার অনুষ্ঠানে উপস্থিত নেই, কিন্তু আমি তোমার সঙ্গে সব সময় আছি। এই তো মায়াপুরের ভক্তরা বা মায়াপুর ম্যানেজমেন্ট তারা একটা অর্গানাইজ করেছিল একটা বার্থডে পার্টি। আপনারা অনেকে এসছিলেন কাছে পিঠে, যারা বা অনলাইনে দেখেছেন। সবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি, সবাই স্নেহ করেন। আশীর্বাদ আপনাদের কাছেও, যারা আপনারা নিয়মিত ক্লাস শুনেন। অ্যাকচুয়ালি আমি আপনাদের ক্লাস শোনাই না, বা আমি আপনাদের কিছু উপকার করছি না, কিন্তু বাস্তবিক পক্ষে আপনারাই আমাকে আশীর্বাদ করছেন, পাঠ করার সুযোগ দিচ্ছেন, এবং আপনারাই উৎসাহ দিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন পাঠাচ্ছেন, গ্রন্থ ক্রয় করছেন, গ্রন্থ দান করছেন। সবার কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করি এবং সবার কাছে, আপনাদের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে আছি। আপনাদের যেভাবে আপনারা গ্রহণ করবেন, যদি আমার কাছে কিছু উপকার পেয়ে থাকেন, আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর আমার বয়সটা বেশিও না, এই 54-তে পড়লাম। আমার থেকে যারা বড় আছেন, নিয়মিত ক্লাস শুনছেন, আপনাদের বয়সে ছোট, সেই হিসাবে আপনাদের স্নেহ থাকবে আমার প্রতি, স্নেহ ভালোবাসা। মায়াপুরে আসবেন, আপনাদের সঙ্গে দেখা হবে, আর আপনাদের ভালোবাসা নিয়ে আর বাকি কয়টা দিন গুরু সেবায় কাটাতে চাই। হরে কৃষ্ণ। হরি বল। তো মহারাজ, কথা শেষ হলো না, কথা কিন্তু অনেক রয়ে গেল। তাই আমরা আপনার কাছ থেকে আপনার কাছে অনুরোধ করছি, ভবিষ্যতে আরেকটা আমরা এই পরবর্তী এপিসোড, পরবর্তী পর্ব হবে এটার, আপনার জীবনের উপলব্ধি আরও অন্যান্য কিছু আমাদেরকে শিক্ষা দেবেন। তো এখন সকলের জন্য আকর্ষণ, মহারাজ এর জন্য বিশেষ বার্থডে কেক তৈরি করা হয়েছে। হরে কৃষ্ণ। সবার জন্য, সবার জন্য, আপনাদের সকলের পক্ষ থেকে আমরা মহারাজের কাছে নিবেদন করছি। মহারাজ এটা কেক কাটবেন। তো সকলে মহারাজের জন্য প্রার্থনা করি আমরা সবাই মিলে, যারা যারা দেখছেন, যে ভগবান যেন মহারাজকে দীর্ঘায়ু প্রদান করেন এবং তার সুস্বাস্থ্য প্রদান করেন। তিনি আরও অনেক অনেক বছর আমাদের মধ্যে থাকবেন এবং আমাদেরকে ভগবানের কথা, ভাগবতের কথা প্রচার করবেন, আমাদের ভাগবত শোনাবেন। মহারাজ কেকটা কাটবো নাকি? আসলে কেক কাটা আমাদের কালচারে নেই, কিন্তু অনেকেই পছন্দ করেন। যে আমাদের বাড়ির কালচার ছিল সাধারণত এই জন্মদিনে মা নিয়ে যেতেন ঠাকুর মন্দিরে, পূজারীকে অনুরোধ করতেন যে আমার ছেলেটার জন্মদিন, ওকে একটু ঠাকুরের আশীর্বাদ দিন। সেভাবে কাটতো, একটু পায়েস খাওয়াতেন। এখন এসে গেছে নতুন কালচার, কেক কাটিং। এনিও আপনারা সবাই কেক খাবেন, হ্যাঁ ঠিক আছে। অনলাইনে ভার্চুয়ালি কেক গ্রহণ করুন সকলে। তো আমাদের একটা গান আছে না, কি গান বলে, হ্যাপি বার্থডে টু। এখন আমাদের সংস্কৃতে একটা গান এসছে না, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, মুখস্থ আছে না? না, এখন এই গানটা আপনারা গাইবেন। দেখি আমার মোবাইল আছে কিনা। শুভ জন্মদিনম তুভ্যম, শুভ জন্মদিনম তুভ্যম, সেই গানটা এখন বাজারে বেশি চলছে। শুভ জন্মদিন। এখানে কি লেখা আছে? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মহারাজ। দেখি গানটা আছে কিনা। जन्मदिने तव हे सकलं मधुरं भूयात्
शुभ जन्मदिनं সকলম মধুরম কুরিয়াম, সব মধুর হোক। शुभ जन्मदिनं तुभ्यं शुभ जन्मदिने तव हे सकलं सफलं भूयात् সকলম সফলম। च शुभं যায়, থ্যাংক হরি ইউ। বল, হরে কৃষ্ণা। তো যে যেখানে আছেন সবাই আমার সঙ্গে হাত লাগাবে তো নাকি? সবাই মিলে কেক কাটি হ্যাঁ, নাকি? সবাই মিলে হরে কৃষ্ণা। হরি বল। আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা, দেখেন, আপনি একটু ধরেন, একটু এগিয়ে দিলে হবে, একটু এগিয়ে। হরি বল। হরি বল। সবাই যে যেখানে আছেন যে ওখান থেকে যেখানে হাত আছেন। বাড়াবেন। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধব কি জয়, গন্ধরা শ্রীমদ ভাগবতম কি জয়। ও আমরা আপনারা ভক্তি, ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি এ সবাই সবাই হাঁ করেন, হ্যাঁ হ্যাঁ, হরি বল। হ্যাঁ। তো আপনারা ভক্তিপ্রভুকে দেখতে পাচ্ছেন সকলে। তো ভক্তিপ্রভুর কাছে কৃতজ্ঞ আমরা। উনি অত্যন্ত সুন্দর করে যত্ন নিচ্ছেন মহারাজের সাথে সাথে থাকেন, মহারাজের ট্রাভেলিং সব জায়গাতে। তাহলে আমি ভক্তি বাবুকে খাওয়াই হ্যাঁ, নাকি? ভক্তি বাবুকে। হরি বল। জয়। তো আপনি আর একটু বাদ যাবেন কেন? আর সবাইকে তো আগে খাইয়ে দিয়েছি, ভক্তিবাবু খাওয়াবে আমাকে। হ্যাঁ, ভক্তিবাবু জানে কিভাবে খাওয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ, পুরোটা পুরোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।